এক অবেলায় তুমি এলে পর্ব 17 কলমে লেখিকা তাসনিম তালুকদার বুশরা। আহিয়ান আর তিতলি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, কিন্তু নিচতলায় পা রাখতেই দুজন থমকে গেল। অদ্ভুত নীরবতা, কোথাও কাউকে দেখা যাচ্ছে না, অথচ কিছুক্ষণ আগেই যে তীব্র চেঁচামেচির শব্দ তারা উপরতলা থেকে শুনছিল, তার কোনো চিহ্নই যেন এই বাড়ির ভিতরে নেই। বিশাল বাড়িটা মুহূর্তেই কেমন যেন নিস্তব্ধ, জনশূন্য মনে হলো। তিতলি উৎকণ্ঠিত চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, সবাই গেল কোথায়? আহিয়ানও কোনো উত্তর দিল না। তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। বাইরে থেকে তখনও অস্পষ্ট কিছু কথাবার্তার শব্দ ভেসে আসছিল। তিতলি আর অপেক্ষা না করে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে এলো। আহিয়ান ও তার পিছু নিল। বাগানের দিকে পা বাড়াতেই দৃশ্যটা পরিষ্কার হয়ে উঠল। বাগানের এক পাশে বেশ বাড়ির সব মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তারা কাউকে ঘিরে রেখেছে। ভিড়ের কারণে মাঝখানে কি ঘটেছে দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তিতলির বুকের ভিতর অজানা আশঙ্কা দানা বাঁধল। সে আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে গিয়ে ভিড় ঠেলে ভিতরে ঢুকে পড়ল। তার ঠিক পিছনেই দ্রুত পা ফেলে এগিয়ে এলো আহিয়ান। কিন্তু মাঝখানের দৃশ্যটা চোখে পড়তেই দুজনের যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। আহিয়ান চোখের দৃষ্টি এক নিমিষেই কঠিন হয়ে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল তার। বুকের ভিতর জমে থাকা রাগ যেন মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল। অন্যদিকে তিতলির মুখ ফ্যাকসা হয়ে গেল। ভয়, বিস্ময় আর রাগ তিনটাই অনুভূতিতে একসঙ্গে তার মুখ ফুটে উঠল। ভিড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে লিলি, তার পাশে পলাশ। পলাশের আচরণ বোঝা যাচ্ছিল সে স্বাভাবিক অবস্থায় নেই। তার কথাবার্তা ও দাঁড়ানোর ভঙ্গিতে স্পষ্ট ছিল সে নেশাগ্রস্ত। আর লিলি নিজের ওড়নাটা দুহাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদছে। তার চোখ মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। দৃশ্যটা দেখেই আহিয়ানের মাথা যেন রক্তে উঠে গেল। তিতলির রুমে ঢোকার আগেও পলাশকে নিজের গাড়িতে রেখেছিল। তিতলির সঙ্গে দেখা করতে আসার সময় পলাশও তার সঙ্গে এসেছিল। গাড়িতে ওঠার আগে আহিয়ান তাকে স্পষ্টভাবে নিষেধ করেছিল কোনো ধরনের ডিসকাস যেন সে না ডিস্টার্ব যেন সে না করে। তাহলে পলাশ গাড়ি থেকে এখানে এলো কিভাবে? আর তার এই অবস্থা হলো বা কী করে? তাহলে কি ড্রিঙ্ক করেছে পলাশ? প্রশ্নগুলো একের পর এক আহিয়ানের মাথায় ঘুরপাক খেতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে উত্তর খোঁজার চেয়ে তার ভিতরে প্রবল হয়ে উঠেছিল ক্রোধ। তিতলি কোনো কথা না বলে চারপাশে তাকালো। তারপর হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামল বাবার মুখে। মামুন শেখের মুখে স্পষ্ট উদ্বেগ। তিতলি কাঁপা কাঁপা আখি পল্লব দিয়ে বাবার দিকে তাকিয়ে উৎকণ্ঠে জিজ্ঞাসা করল, আব্বু কি হয়েছে? মামুন শেখ কিছু বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ভিড়ের মধ্য থেকে তিতলির এক মামাতো বোন তীক্ষ্ণ সুরে বলে উঠল, কি হয়েছে সেটা তুই জিজ্ঞেস করছিস? তোর
ভাসুর কি করেছে জানিস? তার কণ্ঠে ছিল ক্ষোভ আর ঘৃণার তীব্রতা। সে লিলির দিকে ইঙ্গিত করে বলল, মেয়েটার সঙ্গে জোর জবরদস্তি করেছে। গলায় হাত আঁচড়ের দাগ পড়ে গেছে, এখন ওড়না দিয়ে ঢেকে রেখেছে। তোর ভাসুর, সরি হবু ভাসুর এরকম কেন? এরকম একটা বাড়িতে তোর বিয়ে হচ্ছে? কথাগুলো যেন একের পর এক তীরের মতো এসে তিতলির বুকে বিদ্ধ হতে লাগলো। মেয়েটি থামল না, আরো কঠিন সুরে বলল, তোর হাজব্যান্ড, সরি হবু হাজব্যান্ড যদি এমন হয়, তাহলে তখন নিজেই ভয়, অবদস্তি আর অপমানের এক অদৃশ্য ঘেরা টেপে আটকে গেছে। তবুও আহিয়ানের দিকে একবার তাকিয়ে দৃষ্টি তাকার চেষ্টা করল। কণ্ঠে সামান্য কাঁপুনি থাকলেও স্পষ্টভাবে বলল, সব মায়ের পেটের ভাই কি একই রকম হয়? সব ভাই কি একই রকম হয়? আহিয়ানের মোটেও ওই রকম নয়। কথাটা বলেই তিতলি চুপ করে গেল। আহিয়ান তার দিকে তাকিয়ে রইল। তিতলি সেই কথাগুলো শুনে তার বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। কিন্তু সেই মুহূর্তে আনন্দের চেয়ে লজ্জা আর অপমান তাকে বেশি আচ্ছন্ন করে রেখেছিল। এমন একটা সিচুয়েশনের মুখোমুখি তাকে হতে হবে, এটা সে স্বপ্নেও ভাবেনি। সে যদি আগে জানতো, তাহলে পলাশকে কোনোভাবেই সঙ্গে করে আনতো না। তিতলির সঙ্গে দেখা করতে আসার সময় ভেবেছিল দুই ভাই একসঙ্গে আসবো, গাড়ি নিয়ে আসবো, ব্যাপারটা স্বাভাবিকই থাকবে। পলাশ কিভাবে এমন সিচুয়েশন তৈরি করবে তার বিন্দুমাত্রা ধারণাও ছিল না। কিন্তু এখন সব কিছু তার চোখের সামনে। আহিয়ান আর নিজেকে সংযত রাখতে পারল না। এক ঝটকায় এগিয়ে গিয়ে সে পলাশের শার্টের কলার চেপে ধরল। তারপর রাগের বশে তার মুখে দুটি ঘুষি দিয়ে রাগী কণ্ঠে হিসহিসিয়ে বলল, তোর জন্য আর আমাকে কত অপমান সহ্য করতে হবে বলতো? পলাশ মাতাল অবস্থায় আহিয়ানের কথায় ভীতু হলো না, বরং ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তারপর টলমল কণ্ঠে বলল, তোকে আর তোর মা বাবাকে যত নিচে নামতে পারবো ততই আমার শান্তি। কথাটা শেষ হতেই আহিয়ানের রাগ যেন আরও বহুগুণ বেড়ে গেল। সে আবারও পলাশের দিকে হাত তুলতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে মামুন শেখের গভীর কণ্ঠে চারপাশের উত্তেজনা ছিন্ন করে দিল, আহিয়ান, মারো না! আহিয়ান থেমে গেল। মামুন শেখ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, কথা বলে সমাধান করি, যা করার আমি করে ফেলেছি। তারপর মামুন শেখ কিছুক্ষণ নীরবে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করলেন। তারপর গভীর ভারী কণ্ঠে আহিয়ানের দিকে তাকিয়ে বললেন, তোমার ভাই আমার ভাতিজার সঙ্গে জোর জবরদস্তি করেছে, এমনকি তাকে গুরুতরভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেছে। এই অবস্থায় আমার মনে হয় এখন ওদের বিয়ে দেওয়াই উচিত। কথাগুলো উচ্চারিত হতেই চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। মামুন শেখ
এক মুহূর্ত থেমে আবার বললেন, অন্যথায় আমাকে থানায় যেতে হতো। কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা আর বাড়িয়ে কি লাভ? যা ঘটেছে সেটা কোনোভাবে ছোট করে দেখার মতো নয়। এখন তুমি তোমার আব্বুকে ডাকবে, নাকি আমি লিলির বাবার সাথে কথা বলে নিব? আহিয়ান এতক্ষণ পলাশের শার্টের কলার শক্ত করে ধরেছিল। মামুন শেখের কথা শেষ হতেই ধীরে ধীরে তার হাতের মুঠো আলগা হয়ে গেল। পলাশের কলার ছেড়ে দিয়ে আহিয়ান কয়েক মুহূর্তে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর মাথা নিচু করে গভীর ক্লান্ত কণ্ঠে বলল, আব্বুকে ডাকার দরকার নেই, আমি আছি, ওদের বিয়ে পড়িয়ে দেন। কথাটা শুনে আশপাশের সবাই যেন স্তব্ধ হয়ে গেল। আহিয়ান মাথা তুলে একবার লিলির দিকে তাকালো। মেয়েটা তখনও কাঁদছিল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ, আর দুই হাত দিয়ে নিজের ওড়নাটা শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। তিতলির আর দাঁড়িয়ে থাকা হলো না। সে ধীরে ধীরে লিলির কাছে এগিয়ে গেল। কোনো কথা না বলে তার হাতটা ধরতেই লিলি যেন এতক্ষণ কোনো নিরাপদ আশ্রয়ের সন্ধান পেল। মুহূর্তের মধ্যেই সে তিতলিকে শক্ত করে জড়িয়ে ধরল। তিতলিও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আলতো করে জড়িয়ে ধরে বলল, আর কান্না করিস না, আমি আছি তো। কিন্তু সান্ত্বনার সেই কথাতেও লিলির কান্না থামল না। সে তিতলিকে আঁকড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। তিতলি তার পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো। নিজের ভিতরেও যে কতটা অস্থিরতা জমে আছে তা সে কাউকে বুঝতে দিল না। এদিকে মামুন শেখ চারপাশের লোকজনের দিকে তাকিয়ে দৃঢ় সুরে বলল, ওদের দুজনকে পাশাপাশি বসিয়ে দাও, বিয়ের ব্যবস্থা করতে হবে। কাজী ডাকার জন্য আমি একজন লোক পাঠিয়ে দিচ্ছি। 20 মিনিট পর রাত অনেক আগেই গভীর হয়েছে। চারপাশে কোলাহল স্তব্ধ হয়ে পুরো বাড়িটা যেন এক অস্বাভাবিক নীরবতায় ডুবে আছে। বাগানের গাছপালা ফাঁক দিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, অথচ সেই শান্ত পরিবেশের মধ্যেও আজকের রাতের ভারী অস্বস্তি যেন স্পষ্ট অনুভূতি হচ্ছে। বাগানের এক পাশে রাখা কাঠের বেঞ্চটিতে পাশাপাশি বসে আছে লিলি আর পলাশ। তাদের ঠিক সামনে একটা চেয়ারে বসেছেন কাজী সাহেব। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। লিলির শরীর তখনও ভয়ে কাঁপছে, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কান্নায় ভারী হয়ে আছে। সে যেন নিজের চারপাশের বাস্তবতাটাই ঠিকমতো উপলব্ধি করতে পারছে না। তার পাশে দাঁড়িয়ে আছে তিতলি। লিলি শক্ত করে তিতলির হাত ধরে রেখেছে। সেই মুঠোয় এমন এক অসহায়তা ছিল যেন তিতলির হাঁটুটুকু এক মুহূর্তে তার একমাত্র আশ্রয়। অন্যদিকে পলাশ বসে আছে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায়, চোখ ভারী, মাথা বারবার এদিকে হেলে পড়ছে। চারপাশে কি ঘটেছে, বিয়ের আনুষ্ঠানিকতা কেন চলছে, সেসব বিষয়ে তার যেন বিশেষ কোনো বোধাই নেই। আর কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আহিয়ান। তার রাগ তখন সীমা ছাড়িয়ে গেছে। মনে হচ্ছে বুকের ভিতর জমে থাকা
ক্রোধের বিস্ফোরণে চারপাশের সব কিছুই ভেঙে চুরে ফেলবে সে, কিন্তু নিজেকে কোনোভাবেই সংযত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব আনুষ্ঠানিকতা শুরু করে প্রথমে লিলির দিকে তাকিয়ে বললেন, আপনি কি এই বিয়েতে রাজি মা? তাহলে বলুন কবুল। লিলির বুক কেঁপে উঠল। সে অসহায় দৃষ্টিতে তিতলির দিকে তাকালো এবং তার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। ঠোঁট কাঁপছে, চোখে ভয়ের ছায়া। তিতলি তার দিকে ঝুঁকে খুব ধীর সুরে বলল, বলো, আমি আছি। তিতলির কণ্ঠে থাকা আশ্বাসটুকু যেন লিলির ভিতরে সামান্য সাহস সঞ্চয় করল। লিলি চোখ নামিয়ে কাঁপা কণ্ঠে বলল, কবুল। কাজী সাহেব আবারও একই প্রশ্ন করলেন। লিলি এবারও ভীত ক্ষীণ কণ্ঠে বলল, কবুল। তৃতীয়বারও একইভাবে সে সম্মতি জানালো। এরপর কাজী সাহেব পলাশের দিকে ফিরলেন। পলাশ তখনও নেশার ঘোরে আধো ঘুমন্ত অবস্থায় বসেছিল। প্রশ্ন শুনে সে কোনোভাবেই মাথা তুলল। তার কণ্ঠে ছিল অস্পষ্ট টলমলে। তবু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো। কিছুক্ষণ পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। কাজী সাহেব উঠে দাঁড়াতেই চারপাশে আবার সেই নিস্তব্ধতা নেমে এলো। মামুন শেখ ধীর পায়ে আহিয়ানের কাছে এগিয়ে এলেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বললেন, কালকে তিতলির সঙ্গে লিলিকেও তোমাদের বাড়িতে পাঠাবো। এখন এত রাতে ওকে পাঠানো ঠিক হবে না। আহিয়ান মাথা নিচু করে শুনছিল। মামুন শেখ এবার আরও কঠোর সুরে বললেন, আর তোমার ভাইকে পরিষ্কার করে বলে দিও, লিলির সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার যেন না করে। মেয়েটার সঙ্গে আর কোনো সমস্যা হলে কিন্তু ভালো হবে না। আহিয়ান কোনো কথা মুখে বলল না, শুধু নীরবে মাথা নাড়ল। তারপর সে পলাশের কাছে গিয়ে তাকে উঠিয়ে দাঁড় করালো। পলাশ তখন ঠিকমতো দাঁড়াতে পারছিল না। আহিয়ান তাকে সামলে নিয়ে কয়েক পা এগিয়ে গেল। হঠাৎ সে থেমে তিতলির দিকে তাকালো। তিতলিও তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। এই মুহূর্তে কি বলা উচিত, কিভাবে এই পরিস্থিতিকে সামলানো উচিত, আহিয়ান যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। অবশেষে সেই দৃষ্টি সরিয়ে নিল। পলাশকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরে দিকে চলে গেল আহিয়ান। আর তিতলির নিঃশব্দে লিলির পাশে দাঁড়িয়ে রইল। তারপর লিলির হাতটা শক্ত করে ধরে বলল, চলো আমার সঙ্গে। লিলি কোনো উত্তর দিল না, শুধু তিতলির হাত আঁকড়ে ধরে তার সঙ্গে পা বাড়ালো। চলবে পরবর্তী গল্পটি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।